এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। So you are planning a family? পরে একটু থতমত খেয়ে গেল। ভ্রু কুচকে ইয়ানের দিকে একবার চেয়ে বোঝালো এটা কি আজব কথা। গলা খাকারি দিয়ে বলল, আমি তো শুধু হিসাব মেলাচ্ছিলাম, ওসব ফ্যামিলি ট্যামিলি কিচ্ছু না। ইয়ান ওভাবে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে ভ্রু চেয়ে পরীর মুখাবয় পর্যবেক্ষণ করলো। Why not? ফ্যামিলি প্ল্যানিং করতে হবে না? আপনার থেকে না আমার রেডি হতেও কম সময় লাগে। এত কথা বলেন কেন? আপনারা দুই ভাই বুড়ো বয়সে বিয়ে করে 46 বছরে বাচ্চা পয়দা করেন না কেন? আমাদের কি? বয়স জাস্ট নট ম্যাটার। বউকে কাছে রাখার ক্ষমতা রাখি নাকি সেটা ইম্পর্টেন্ট। কথা শেষ করে ইয়ান পরীর মাথার পেছনে হাত রেখে পুরুষালী ঠোঁটের ছোট্ট পরশ এঁকে দিল পরীর কপালে। পরী ইয়ানের মুখ থেকে এমন কথা মোটেও আশা করেনি। হাঁ করে দাঁড়িয়ে ইয়ানের মুখের দিকে তাকাতেই আবার ইয়ানের এমন কাজে মৃদু চেঁচিয়ে উঠল। এই আপনি আবারও অনুমতি না নিয়ে আমাকে ছুঁয়েছেন? ভিনদেশি হাওয়ায় যেন বউ বউ ভাব পরীর মধ্যেও দেখা যাচ্ছে। সরু তীক্ষ্ণ দৃষ্টি এখনও তাকিয়ে আছে একদিকে বা একজনের কার্যকলাপে। নজরের হেরফের হচ্ছে না অনেকক্ষণ যাবৎ। তাকে দেখে কে কি ভাবলো বা কে তাকিয়ে আছে এসবের পড়ুয়া করলো না ও। তখনই খুব চেনা একজন এক হাতে পরীকে হাত করে সামনের লোকদের উদ্দেশ্যে বলল, মিট মাই ওয়াইফ তাজকিয়া তুবা, কল উইথ তুবা। পরীর দৃষ্টির পরিবর্তন এবারও ঘটল না, বরং ইয়ানের চোখের দিকে দৃঢ় চিত্তে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টিটা বুঝে দিতে চাইলো যেন কিছু। তখন সামনের কোনো একজন পরীর দিকে হাত বাড়িয়ে দিয়ে ইংরেজিতে কিছু বলছে। পরীর চিত্ত তখন জেদে টইটুম্বর। ইয়ান একবার পরীর চোখের দিকে তাকিয়েছিল। সেই মুহূর্তে চোখের চাহনি আরও দৃঢ় করে 33 বছরের পুরুষকে যেন শাসাতে চাইল 20-তে সদ্য পা দেওয়া নারী চিত্ত। সামনের লোকটার দিকে হাত বাড়িয়ে দিল নিজেও। ইয়ানের এক হাত তখন ওর কোমরে নিজের সাথে দাঁড় করিয়ে পরিচয় করাচ্ছিল বাকিদের সাথে। পরে যেই না হাত মেলাতে যাবে, ইয়ান ওকে নিজের অন্য পাশে দাঁড় করালো। এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরে এমনভাবে শব্দ উপস্থাপন করলো যেন ও ইচ্ছাকৃত এমন করেনি। নিজেই উক্ত ব্যক্তির সাথে হাত মিলিয়ে সরি বলল। পরীর চোয়াল শক্ত হলো। নিজের বেলায় 16 আনা, ওর বেলায় 4 আনা। ব্ল্যাক গাউনের সাথে সোয়েটার আর মাথায় স্কার্ফ পেঁচানো, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। ইয়ানের ড্রেস আপও ব্ল্যাক, ব্ল্যাক টি শার্টের উপর ব্ল্যাক কোট প্যান্ট আর শুজ। চোখে কালো সানগ্লাস। সিল্কের চুলগুলো সব সময়ই একই রকম থাকে। পরে শুনেছে যারা রাগী তাদের চুল এমন হয়। তো ইয়ানের কি রাগ আছে? এটা ভাবার সময় না এটা। পরীর চিত্তে এবার রাগ জেদ হাওয়ার ব্যাগে প্রবেশ করতে লাগলো। একটু আগে তো ঠিকই কয়েকজন সাদা চামড়ার মেয়েদের সাথে হ্যান্ডশেক করলো, তখন কিছু না। পরে রাগ হলো অফিস দেখাতে তাদের যখন নিয়ে যাওয়া হলো। রাগ সামলাতে না পেরে পরে ইয়ানের হাত উঁচিয়ে তালুতে চিমটি দিয়ে ধরলো নিজের নখের দ্বারা। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলো, দাঁতে দাঁত চেপে ধরে আছে। কিন্তু ইয়ানের কোনো সারা শব্দ না পেয়ে ওর মুখের দিকে তাকালো। স্বাভাবিক মুখ দেখে আরও রাগ হলো। ব্যথা তোর ছাপ নেই কেন নেই? দাঁত খেঁচে প্রশ্ন করলো। ব্যথা লাগে না? ইয়ান খুব সুন্দর দৃষ্টিতে তাকিয়ে না বুঝে দিল। পরি মুহূর্তেই ওর হাত উঁচু করে হাতের তালুতে দাঁত দিয়ে কামড়ে ধরলো। ঠিক যেমন ছোট্ট বাচ্চাদের দাঁত উঠলে হাতের তালু এগিয়ে দেওয়া হয়, ঠিক যেন তেমন। অথচ ইয়ান এবারও নিজের রিয়াকশন স্বাভাবিকভাবে উপস্থাপন করলো। বউয়ের একটু একটু কামড় যদি সে সহ্য করার ক্ষমতাই না রাখে, তাহলে রাশভারী আকর্ষণীয় ব্যক্তিত্ব আর তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়ে কি হলো? ব্যথা লাগে না? না। পরীর মুখ কাদো কাদো হয়ে গেল রাগে জেদে ইয়ানকে ব্যথা দিতে না পেরে। ব্যথা কেন লাগে না? ঝটকা মেরে হাত সরিয়ে নাক ফুলিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। মুখটা কান্নার আগের মুহূর্তের মতো হালকা লাল আভা ছড়িয়ে গেল। তবে 2 পায়ের বেশি যেতে পারল না পরি। তার আগে ইয়ান ওর হাত টেনে ধরে থামিয়ে দিয়েছে। পরীর দিকে ঘুরে ওর সামনে দাঁড়ালো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু হার্ট? পরি মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, অথচ নাক ফুলে ফেপে উঠছে। বাঙালি মেয়েদের এই একটা সমস্যা, যা কিছু হয়ে যাক না কেন কথা একটাই, স্বামীকে অন্য মেয়ের সাথে হেসেও কথা বলতে দেখতে পারবে না। পরির নাক সমানে ফুলে ফেপে উঠছে, মুখে একটা কথা বলছে না। ইয়ানকে ব্যথা দিতে না পেরে ওর আগে জোরে জোরে শ্বাস ফেলছে। বাকিরা সামনে চলে গেছে। ডেভিড একটু পর যখন দেখলো
পরি আর ইয়ান দাঁড়িয়ে গিয়েছে, তখন বিষয়টা খেয়াল করতেই পরির রাগের কারণ চট করেই ধরে ফেলল। পরির দৃষ্টি তখন তার দৃষ্টিও এড়ায়নি। সে আর না দাঁড়িয়ে সামনে চলে গেল। ইয়ান আরও এক কদম এগিয়ে পরির নৈকট্যে দাঁড়ালো। বৃদ্ধা আঙ্গুল দিয়ে থুতনি চেপে ধরে নিজের দিকে ফেরালো। চোখে চোখ রেখে বলল, টেল মি দ্য রিজন। আই প্রমিসড, কারণ বলার পর আমি ব্যথা পাবো। পরির সাথে কি রসিকতা করছে ইয়ান, অথচ ওর মুখাবয়ব সিরিয়াস। পরি কেঁদে দিবে ভাব। ইয়ানের হাত জোর করে সরিয়ে দিয়ে আঙ্গুল উঁচে বলল, আপনাকে না নিষেধ করেছি আমাকে ছোবেন না, বোঝেন না কথা? কোমরে হাত দিয়েছেন তাই হাত কেটে ফেলতে চাই, বুঝেছেন? পরে যেতে চাইলে ইয়ান আটকে দিল আবারও। পরির দুই গালে হাত রেখে নিজের দিকে ফেরালো। মাঝে মধ্যে একজন স্টাফ যাওয়া আশা করছে, ওদের দিকে একবার তাকিয়ে চলে যাচ্ছে। ইফ দ্য লিভস টেস দেন মাই লিভস উইল বাইট ফেরি। এতক্ষণে রাগ জেদের পারদ হঠাৎই নিভে গেল। সেখানে জায়গা নিল হতভম্বতা। বিস্ময়াবিষ্ট হয়ে বড় বড় চোখে ইয়ানের দিকে তাকিয়ে আছে পরি। সম্মুখে খুব কাছে ইয়ানের মুখ। লোকটা কি করতে চাইছে এই প্রশ্ন পরির মাথায় আসছে না। একটু আগের বলা কথাটার বিশ্লেষণ করতে ব্যস্ত। ন্যানো সেকেন্ডও লাগবে না ইয়ানের কথার অর্থ বুঝতে, অথচ পরি সময় নিতে লাগলো বিশ্বাস না করার জন্য। তাই বলে কি অর্থ পরিবর্তন হয়? ইয়ানের মুখ খুব কাছে, এটা অনুভব করতে পেরে পরি চোখ খিচে বন্ধ করে নিল, অনাকাঙ্ক্ষিত কিছু হওয়ার আশঙ্কায়। একটু পর অনুভব হলো তার নাক কেউ হাত দিয়ে টেনে দিয়েছে। পট করে চোখ খুলতেই ইয়ান ওর থেকে সরে দাঁড়ালো। পরির দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো, আর পরি তো আগের মতোই হতভম্ব হলো। ইয়ান কিছুটা সময় নিয়ে পরির কোমর জড়িয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। লম্বাটে পুরুষটার কাঁধের উপর একটু উপর পর্যন্ত পরির উচ্চতা। ও তাকিয়ে আছে মাথা ঘুরিয়ে ইয়ানের মুখের দিকে, কিন্তু ইয়ান সামনে তাকিয়ে হাঁটছে। হোটেলে ফিরে দেখছি হাউ মাচ রিভেঞ্জ ক্যান ইউ টেক। অবশ্যই সব রকম সুবিধা তোমার জন্য রেডি মিসেস। ডেভিড কিছুক্ষণ পর পর ইয়ানের দিকে তাকাচ্ছে আর চোখে হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু জড়তার জন্য বলে উঠতে পারছে না। কারণ ইয়ানের সাথে সবসময় ওর শ্রদ্ধাপূর্ণ আচরণ ছিল। ইয়ানকে প্রচুর শ্রদ্ধা করে সে। এর উপর ইয়ান গম্ভীর। গম্ভীর মানুষগুলোর সাথে সবাই চাইলেও সব কথা বলতে পারে না। ডেভিডের ক্ষেত্রে সবগুলোই উদাহরণই আছে। নবম বাড়ির মতো তাকাতেই ইয়ান ফোনের দিকে দৃষ্টি রেখে গমগমে কণ্ঠে বলল, যা বলতে চাও বলো। ডেভিড কি অবাক হবে? এতগুলো বছর ইয়ানের সাথে থেকে এতটুকু অবগত হবে না ইয়ানের সম্পর্কে, তাই কি হয়? তাই অবাক না হয়ে নড়ে চড়ে দাঁড়িয়ে পরির দিকে তাকিয়ে কিছুটা নিচু স্বরে বলল, স্যার মাইন্ড করবেন না, সরি, বাট ম্যামকে দেখে মনে হলো বেশ খেপেছে। ওই তো তখন ক্লায়েন্টদের সাথে হ্যান্ডশেক করলেন, তখন ম্যামের দিকে তাকিয়ে বুঝলাম কেমন নজরে ওই হাতের দিকে তাকিয়েছিল। হয়তো পছন্দ করেনি তিনি আপনার ওই হ্যান্ডশেক করা। আপনাদের তো এখনও কাজ শেষ, আপনিও বরং ম্যামকে নিয়ে ব্যাটারি পার্ক থেকে ঘুরে আসেন। মেয়েরা তো ফুল অনেক বেশি পছন্দ করে। মেয়েদের ব্যাপারে বেশ জানো দেখছি। স্যার ওয়াইফ তো আমারও আছে, সেও মেয়ে, তাই টুকটাক জানতে হয়। ইয়ান গভীর নজরে একবার পরখ করে নিল ডেভিডকে। অতঃপর ফোনের স্ক্রিনের উপর 2-3 বার আঙ্গুলে চাপ দিতেই স্ক্রিনের আলো নিভে গেল। ফোন পকেটে রেখে পরির দিকে তাকিয়ে কিছু ভাবলো। ব্যাটারি পার্ক থেকে ঘুরে এসে পরির মন বেশ ফুরফুরে হয়েছে। বর্তমানে চুলে চিরুনি করছে, আয়নার সামনে দাঁড়িয়ে আর গুনগুন করতে লাগলো। ওর পরনে হাঁটু পর্যন্ত কুর্তি আর ঢিলে ঢালা পাজামা সেট, গলায় স্কার্ফ ঝুলিয়ে রাখা। স্বভাবতই ইয়ান হয়তো তার গম্ভীর মুখাবয়ব ধরে রেখে ঘরের কোথাও অবস্থান করছে। অর্ধেক চুল সামনে এনে চিরুনি শুধু শেষ করতেই চিরুনি রেখে সামনে তাকাতেই দেখলো ইয়ান পেছনে এসে দাঁড়িয়েছে। পরির মন ভালো, তাই বিপরীতে কোনো প্রতিক্রিয়া না দিয়ে স্বাভাবিকভাবেই বলল, কিছু বলবেন? কাজ শেষ তোমার? লাইট অফ করব? পরি ইয়ানের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, লাইট অফ করার কি আছে বুঝলাম না। বুঝবে, বেডরুমে এসো, একটা জিনিস দেখাবো। কি? পরি উত্তর পেল না। তার আগে ইয়ান লাইট অফ করে চলে গেল বেডরুমে। পরি মুখ বাঁকিয়ে নিজেও এলো ইয়ানের পিছু পিছু, কিন্তু বেডরুমের লাইট অফ হতেই বিরক্ত হয়ে বলল, আমি কি বিড়াল যে অন্ধকারে নিজের চোখের আলোতে দুনিয়াদারি ঘুরবো? নিজের হাতটাও তো থেমে গেল পরির কথা মাঝপথেই। সামনে তাকিয়ে অবাক হলো, চোখে ভিড় করলো মুগ্ধতা। ব্যালকনির স্লাইডিং ডোরের উপর থেকে শুভ্র সাদা পর্দাটা সরিয়ে দেওয়া হয়েছে। শ্বেত শুভ্র তুষার পড়ছে বাহিরে।
ওরা বাসায় এসেছে, দুয়ের বেশি হবে, এর মাঝে তুষার পড়া শুরু হলো। পরীর মুগ্ধতার মাঝে ইয়ান ওর হাত টেনে ধরে নিজের কোলের উপর বসিয়ে দিল। ও বসেছে কাচের ডোরের পাশে সিঙ্গেল সোফায়। পরী হাঁকচকে ইয়ান কাঁধসহ পিঠে হাত রাখলো। ইয়ান অন্য হাতে পরীর কোমর জড়িয়ে বসিয়ে নিয়েছে সম্পূর্ণ নিজের কোলের উপর। পরে প্রশ্ন করো, সৌন্দর্যটাকে উপভোগ করো। পরী চুপ হয়ে গেল। ইয়ানের কথা মতো পরীর সৌন্দর্য উপভোগ করতে লাগলো মুগ্ধ চোখে। আর মাঝেই অনেকটা সময় পেরিয়ে গেল। দুজনে নিশ্চুপ, ইয়ানের কাঁধের উপর পরীর মাথা রাখা। ইয়ান এক হাতে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে, অন্য হাতে কোমর জড়িয়ে রেখেছে। পরি, হুম। আমাকে চিনতে কি তোমার খুব অসুবিধা হয়? ইয়ানের বলা বাক্যগুলো কানে যেতেই কিছুটা অবাক হলো পরী। হঠাৎ এমন প্রশ্ন শুনে মাথা উঠাতে চাইলো ইয়ানের কাঁধের উপর থেকে, তবে ইয়ান বাধা দিয়ে ওভাবেই থাকতে বুঝিয়ে দিল। মানে বুঝলাম না আপনার কথা। না, তুমি কি এখনো পর্যন্ত আমাকে চেনোনি? স্বভাব, চিন্তাধারা, আদার্সল। পরী চুপ থাকলো। ইয়ানকে বোঝাতে চাইছে তার সম্পূর্ণ না বুঝলেও প্রকৃতপক্ষে সে ইয়ানের করা আগের কাজগুলোর কারণ জেনেছে। এক একজনের কাছ থেকে এক এক রকম করে, কখনো বা আংশিক নিজে ধরতে চেয়েও পারেনি। সবটাই ইয়ান চেয়েছে বলে পেরেছে। নয়তো ইয়ান যদি মনে করতো তাহলে পরী কিছুই জানতে পারতো না। 16 ইয়ার্স ওল্ডে তুমি কি পারতে 29 ইয়ার্সের একজন প্রাপ্তবয়স্ক ছেলের সাথে থেকে তার চাহিদার সম্মুখীন হতে? সব থেকে বড় কথা, তোমার মাইন্ড কি তখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ ছিল? ক্ষমতা রাখতে আমার ফিলিংস বুঝতে বা ফিলিংসের সামনে দাঁড়াতে? এমন অনেক মেয়ে আছে, বাট ইউ নট। তুমি নও। তুমি সেভাবে বড় হওনি। এম আই রাইট পরি? কথাগুলো সত্যি খুব মনোযোগ দিয়ে পরে শুনল ইয়ানের কথা। সায় না জানিয়ে থাকতে পারল না, মাথা নাড়িয়ে সায় দিল। জ্ঞান পরীর সম্মতি পেয়ে কিছুটা সময় নিয়ে আরো ভেঙে বলতে লাগলো। আই রিপিট অ্যাগেইন, সেই সময় যদি আমার ফিলিংস তোমাকে বোঝাতে যেতাম বা বিয়ের পর তোমার কাছে যেতাম, তাহলে কি তুমি সবটা সাদরে মুহূর্তেই গ্রহণ করতে পারতে? আই থিঙ্ক যে কোনো কিছু শুরু হওয়ার আগে একটা সময় দেওয়া উচিত প্রিপারেশনের জন্য। তুমি আমার বিপরীত বা আমি তোমার বিপরীত। আমাদের একসাথে হতে সময় লাগা বিশেষ কিছু নয়। তোমার বয়সও তখন বেশি ছিল না। সংস্কারে অনেক কুসংস্কার আছে। ইভেন আমাদের মতো হাই সোসাইটির মানুষেরা যারা নিজেদের মাইন্ডকে মডার্ন বলে দাবি করে, তাদের মাঝেও সময়ের সময় কুসংস্কার দেখতে পাবে। ইয়েস, এটা হয়। তোমাদের গ্রামীণ ভাষায় একটা কথা বলে কথা হওয়ার আগে ভাসে, ঠিক তেমন তখন তোমাকে অনেক কিছুর মুখোমুখি হতে হতো, যা ক্ষণিক সময়ের জন্য হলেও তোমাকে ফেস করতে হতো। মূলত এই পুরো কালচারটাই কুসংস্কারাচ্ছন্ন। পুরো রুমটা নিস্তব্ধতায় মরে গেল ইয়ান থামতেই। হয়তো ছোট্ট একটা প্যান পরলেও তার শব্দ তুলবে অনেক বেশি। পেঁজা তুলোর মতো ভেসে বেড়ানো শ্বেত শুভ্র তুষারের মাঝে রাতের নিস্তব্ধতা আর দুটো মানুষের অপেক্ষা নিস্তব্ধতা মিলে একাকার আজ। একজন সময়ের তাগিদে, অন্য কেউ পরবর্তী কথা শোনার তাগিদে। ডিপ ডিপ করে হৃৎপিণ্ড নিয়ে অনবরত চলতে থাকা প্রিয় পুরুষের হৃৎস্পন্দন শুনতে বেশ ব্যস্ত। আই এম সরি, কারণ যদি তোমাকে হার্ট করে থাকি, আমি পারবো না 16 কিংবা 17 বছরের ছেলে পুলেদের মতো দিনে শতবার লাভ ইউ করতে। সেই বয়সে থাকলেও হয়তো করতাম না। ভালোবাসা বুঝে নেওয়ার বিষয়। মুখে বললে সব সময় ভালোবাসা হয় না পরি। ভালোবাসার সংজ্ঞা কি তুমি জানো পরি? আমি চাই অন্য কোনো ভালোবাসার সংজ্ঞা তুমি মানো, আমি মানি না, তুমিও মানবে না। আমি কি তোমাকে বোঝাতে পারছি পরি? পরীর থেকে সারা শব্দ এলো না, তবে ইয়ানের শার্টের বুতাম হাত দিয়ে টানতে লাগলো অন্ধকারে। ইয়ান হাতের বাঁধন আরো দৃঢ় করলো পরীর খুব কাছ থেকে, যেন কথাগুলো বলতে চাইছে। সে সফল। ইয়ানের এই চেষ্টাকৃত রাশভারী কণ্ঠস্বরকে একটু নরম করে বলতে চাওয়ার চেষ্টা। পরী সেই মোহময় পুরুষের সাথে লেপ্টে তার কথাগুলো শুনে গা শিউরে ওঠা অনুভূতি নিয়ে চুপটি করে পড়ে রইল। তিমিরে আচ্ছন্ন রাত। অন্ধকার বা রাত এমন একটা জিনিস যা মানুষের মস্তিষ্ককে পুরোপুরি অন্ধকারে ডুবে দেয়। অন্ধকার মানুষের আবেগের দুর্বলতা
অন্ধকার মানুষের নোংরা মস্তিষ্কের সজাগতা, অন্ধকার মানুষের প্রত্যেকটা আবেগ, ভুল ভ্রান্তি, ভালোবাসা, আবেশ, নোংরা সব কিছুর সাক্ষী। রাত নামলেই মানুষের বিবেক নেমে যায় পায়ের নিচে। কোনটা ঠিক কোনটা ভুল এটারই বিচার আসে না। রাগ প্রতিশোধের নেশা কখনো কখনো নুয়ে যায় রাতের অন্ধকারের মাঝে, কখনো বা জীবনের ভুলগুলো চোখের পাতায় এসে ভিড় জমায়। কষ্টগুলো মাথা চারা দিয়ে বুকের ভেতরের ক্ষতটাকে তাজা করে দেয়। কি এক ক্ষমতায় নিস্তব্ধ রাতের মানুষের চিন্তা ভাবনাকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে নেয়। পুরী ঠিক একই অবস্থা। ইয়ানের কথায় গলি মুম হয়ে যাওয়া যাকে বলে। ওর চিন্তা ভাবনাকেও আপাতত রাতের অন্ধকার নিজের আয়ত্তে নিয়েছে। পুরী একটা ঘোরের মধ্যে চলে গেছে। তার উপর ইয়ানের স্বাভাবিক জড়িয়ে ধরা হলেও এটা পুরীর কাছে প্রথম অন্যরকম আবেশে পুরো মন, মস্তিষ্ক, শরীরের শিরায় শিরায় পৌঁছে গেছে। নিঃশ্বাসেরা গতির সাথে হয়তো বক্ষ ওঠানামা করছে। ইয়ান ঠিকই পুরীর অস্বাভাবিক নিঃশ্বাসের গতির কারণ বুঝে নিতে পারল। পুরীর মুখটা দু হাতের আজনায় নিয়ে কপালের সাথে কপাল ঠেকালো। খুব শান্ত স্বরে বলল, খুব বেশি ছোট তুমি, আর একটু বেশি বড় কেন হলে না? সব কিছুর একটা বয়স আছে পরি, সময়ের ব্যাপার আছে। আমাকে বোঝার জন্যেও তোমাকে পরিপক্ক হওয়া প্রয়োজন ছিল। আমি তোমাকে সেই জন্য কাছে আনিনি। এরপর তোমার একটা ব্রাইট ফিউচার আছে, তোমার বাবার স্বপ্ন আছে তোমাকে নিয়ে। এগুলো কি সব ছোট জিনিস? একটু থেমে অন্ধকারের মাঝে পরের মুখবয়বটা কল্পনা করে নিল ইয়ান। সেই মুখবয়বের পরিপ্রেক্ষিতে ওর মনের কথা আজ করে নিল তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, চাহিদা সম্পূর্ণ পরীর নামে অনেক আগেই হয়ে যাওয়া একান্ত সুপুরুষ। ইউ আর মাই ওয়াইফ, যার জন্য 18টা বছরের রেখে দেওয়া মেইডি সব আলিঙ্গন। পরি, রিলেশনশিপটা নর্মাল করা ইম্পর্টেন্ট। আই হোপ আমাকে বুঝবে তুমি। মুখে ভালোবাসি না বলার পরও কেয়ারিং আদার্স সব কিছুতে বুঝে নিতে পারবে না? আমি কি কখনো তোমার উপর ভ্যাকেশন দেখিয়েছি? পরি আস্তে করে মাথা নাড়ালো। খুবই ক্ষীণ ছিল, তবে জড় বস্তুর মতো থাকা দুজন ব্যক্তির মাঝে এতটুকু যথেষ্ট একজনকে বোঝাতে তার না, অর্থাৎ গত দিনে কখনো ইয়ান বিরক্ত দেখায়নি। আই উইল ট্রাই মাই বেস্ট। কি চাই তোমার? পরি কি চাইবে, কি চাওয়ার কথা বলছে ইয়ান? থম মেরে ওভাবে থাকতেই ইয়ানের হাত আবারও নিজের কোমরে গভীর অনুভব করতে দুই হাতে ইয়ানের গলা জড়িয়ে গলায় মুখ গুজলো। জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। রুদ্ধশ্বাসে অনেক কষ্টে বলল, প্লিজ, আমার ভয় করে। ইয়ানের এমন কিছু ইন্টেনশন ছিল না। পরীকে আরও সময় দিতে চায় সে। পরীর ভাবনা ভুল, এটা বলল না আর ইয়ান, বরং নিজের হাতের ছোঁয়া একটু গভীর করে পরীর ভাবনাকে কিছুটা সঠিক করে দিয়ে থামলো। পরীর পিঠে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, কাম ডাউন, আমি বুঝেছি তুমি আমার সহধর্মিণী। তোমার জন্য আমি থাকবো এবং আমার জন্য তুমি, তাই তাড়াহুড়ো করার মতো কিছু নেই। নিউ ইয়র্কের একটা অত্যাধুনিক শপিং মলে ডার্ক ব্লু কালারের গাউন মাথায়, স্কার্ফ পায়ে, ব্লু শুজ পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে 19 ঊর্ধ্বের মিসেস আশফিক ইয়ান। পেছনে তার মিস্টার পারফেক্ট পুরো কালো গেটআপে উপস্থিত। কালো প্যান্ট, শার্ট, সানগ্লাস, রিচ ওয়াচ, শুজ, গম্ভীর মুখবয়ব সব সময়ের মতো আশেপাশে সূক্ষ্ম নজর ফেলে পরীকে সেভ করছে। তাদের সাথে ডেভিড নেই আপাতত। মেয়েটা গত ঘন্টা দেড়েক ঘুরে ঘুরে বাড়ির সবার জন্য নিজের বা তাদের পছন্দ মতো জিনিস কিনছে। মাঝে মধ্যে ইয়ানকেও দেখাচ্ছে পাক্কা বইয়ের মতো কোন জিনিসটা নিবে। ইয়ান শুধু একবার তাকিয়ে পরীকে যেটা ভালো লাগে নিতে বলছে। ষষ্ঠবারের মতো ঘড়ির দিকে তাকালো ইয়ান, অতঃপর পরীর হাত টেনে ধরে দাঁড় করালো। মেয়েটা কিনছে কম, ঘুরছে বেশি। অন্যদিন আসবে আবার, রাত বাড়ছে, হোটেলে ফিরতে হবে। যতক্ষণ না শপিং মল বন্ধ হচ্ছে ততক্ষণ ঘুরতে প্রবলেম কি? আপনি একটা কাজ করুন, গিয়ে শপিং মল বন্ধ করে দিন। 2 দিন পর আবার সামনে আসবো পরি। এখন চলো। পরীর হাতের শপিং ব্যাগগুলো নিজের হাতে নিয়ে পরীর হাত টেনে হাঁটা ধরল। পরীর পক্ষে কি সম্ভব অমন পুরুষশালীর শক্ত হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়া? অগত্যা মুখ ভেঙচে হাঁটতে শুরু করলো। আস্তে হাঁটুন, ধীরে হাঁটতে কেউ শেখায়নি। আপনার সাথে কি আমি পারি নাকি হাঁটতে? ঘড়ির কাঁটা তখন 12টা পেরিয়ে গেছে। একবার তা পরখ করে ব্যালকনিতে চলে এলো রায়েদ। চোখে চশমা পরে সে জ্যোতির মাথায় হাত রাখলো। সে জ্যোতি বাহিরে নির্মল হাওয়ায় চোখ বন্ধ করে বসেছিল। রায়েদের হাতের স্পর্শ চিনতে ভুল হলো না। আস্তে আস্তে চোখ মেলে তাকালো।
ঘুমাসেন এখনো? রাত কত হয়ে গেল? সে যদি তোমার ঠিক সময় ঘুমানো প্রয়োজন। এমনভাবে বলছো যেন ঘুমকে আমি নিজে ডেকে আনি, আর এখন ডেকে আনছি না বলে। রাত সেজুদের হাত ধরে উঠে দাঁড় করালো, চুলগুলো কানের পেছে গুজে দিয়ে নরম কণ্ঠে বলল, বুঝেছি, বাট এখনো ভেতরে চলো। অনেক সময় বসেছিলা। এভাবে বসা ঠিক না সেজুতি। শুয়ে থাকবে, চলো। আমি মাথায় হাত বুলিয়ে দিব, ঘুম এসে যাবে। এখানে অনেক সুন্দর ঠান্ডা নির্মল হাওয়া ছিল রায়াত। আমি সেটাও বুঝেছি সোনা, কিন্তু বসে থাকা ঠিক হবে না তোমার। এখন রুমে চলো। সেজুদের প্রেগন্যান্সির 4 মাস পড়েছে, প্যাট হালকা উঁচু হয়েছে। সেজুতিকে এক হাতে জড়িয়ে ধরে ভেতরে চলে এলো রায়াত। নিজে ব্যাডের সাথে হেলান দিয়ে সেজুতিকে বুকে জড়িয়ে ধরলো, আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওদের জীবনটা বেশ যাচ্ছে, একে অপরকে ভালোবেসে অবশেষে পেয়েও গিয়েছে। এবার তাদের ভালোবাসার চিহ্ন খুব তাড়াতাড়ি এই পৃথিবীর আলো দেখবে। দূরত্ব কখনো ভালোবাসা কমায় না, বরং রিয়েল লাভ স্টোরিগুলোতে দূরত্ব কোনো ম্যাটার করে না। এই ক্ষেত্রে আরও বেশি ভালোবাসা বেড়ে থাকে। বুঝতে পারে তাকে ছাড়া সম্ভব না আমার থাকা, অথবা বুঝতে পারে সেই মানুষগুলো উপস্থিত থাকলে তাদের স্বস্তি থাকে। ভালোবাসা বা রিলেশনশিপে দূরত্ব অবশ্যই প্রয়োজন, বিপরীত মানুষটা তাদের জীবনে ঠিক কতটা ইম্পর্ট্যান্ট তা বোঝার জন্য। তিতলির দিন স্বাভাবিক গেলেও ইউকেতে আসার পর থেকে কিছু একটা মিসিং লাগছে। ভার্সিটি টু হোস্টেল আর মাঝে মধ্যেও হাঁটতে বেরোনো। তিতলি বুঝতে পেরেও যেন বুঝতে চায় না, সব কিছুর একটা সময় আছে। এমন না তৌহিদ তিতলিকে ছেড়ে গেছে, ও মূলত তিতলিকে সময় দিচ্ছে। ইয়ানের কাছ থেকে সবটা শুনেছে। ওর মনে হলো সত্যি মেয়েটাকে চাপ দেওয়া হচ্ছে অতীতটা মুছে ফেলার জন্য। সময় দেওয়া উচিত ওকে নিয়ে। তিতলির অনুভূতিগুলো বোঝার জন্য সময় দেওয়া প্রয়োজন। আপাতত সে কোথায় আছে জানে না তিতলি। তৌহিদের পুরো ফ্যামিলি থাকে কানাডাতে, তবে তৌহিদের স্থায়ী ঠিকানা নেই বললেই চলে। চড়ুই পাখির মতো কোথা থেকে কোথায় চলে যায় কেউ জানে না। এদিকে প্রায় 2 মাস হতে চলল। তিতলি বিরক্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে হ্যাকারিংয়ে এক্সপার্ট ওর মনকে হ্যাক করে নিয়েছে। যদি ফোন করে আচ্ছা মতো বলে দিতে পারতো, কিন্তু নিজেকে সামলে নিলেও তিতলি। বোকার মতো কাজ করা যাবে না। ও যদি তৌহিদকে নিজ থেকে ফোন দেয়, তাহলে আর ফলশ্রুতিতে অন্য কিছু না চাইতেও হয়ে যাবে। আর সেটা কখনো করতে চায় না তিতলি। ও চায় না কোনো রিলেশনশিপে জড়াতে। তিতলির অগোচরে ওর প্রত্যেকটা পদক্ষেপের নজর রাখে তৌহিদ। মাঝে মধ্যে আফসোস করে বয়স তো তার বেড়েই চলেছে। অবশ্য দেখে বোঝার উপায় নেই, মনে হবে 29-30 বছর, কিন্তু বাড়ছে তো। বিয়ে কবে করবে সিদ্ধান্ত নিল 2 মাসের মধ্যে বিয়ে সারতে হবে। এই ইয়ানো হানিমনে যেয়ে বসে আছে, প্রায় 1 মাস হতে চলল। মানে কি সে হানিমন করবে না? খুব শীঘ্রই দেশে ফেরার কথা ভেবে নিল। আগে শ্বশুর বাড়িতে পটাতে হবে তিতলির অগোচরে। তৌহিদ খুব ভালো মতো জানে পটানোর প্রথমে থাকবে তার ছোট চাচা শ্বশুর লোকটা। ইয়ানির মতোই ডেঞ্জারাস হবেই তো। আফটার অল এক বংশের রক্ত বইছে, চাচা ভাতিজা আর শ্বশুর জামাই বলে কথা। টিরোজ কালারের একটা হাতাবিহীন হাঁটুর নিচ পর্যন্ত জর্জেট শর্ট গাউন পরনে পরীর, গলায় স্কার্ফ ঝুলিয়ে রাখা। বেডরুম থেকে হেঁটে লিভিং রুমে এসে দাঁড়ালো। ইয়ানকে কাজ করতে দেখলো তারা নতুন অন্য একটা হোটেলে উঠেছে। এটা আগেরটার থেকেও বেশি সুন্দর আর বড়। ইয়ান পরীর উপস্থিতি বুঝতে পেরে একবার মাথা তুলে তাকালো। হাতের ইশারায় পাশে বসতে বলে আবারও কাজ করতে লাগলো। বাড়িতে ফিরবো কবে? পরীর কথায় ইয়ান আবারও তাকালো ওর দিকে। মুখ ফুলে পেছনে 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে মেয়েটা। একবার তাকিয়ে ইয়ান যেন পরীকে পরে নিতে পারলো। হাত এগিয়ে বলল, কাছে এসো। না, যাবো না, বাড়ি যাব। আমার কাছে না এলে বাড়ি যাবে কি করে? কেন, আপনি কি আমাকে কোলে করে তারপর উড়ে উড়ে বাড়ি যাবেন? যে আপনার কাছে না গেলে আমি বাড়িতে যেতে পারবো না? ইয়ানের থেকে প্রত্যুত্তর এলো না। পরে মুখ ভেঙচে দিয়ে রিমোট হাতে দূরত্ব নিয়ে বসলো। আপাতত সোফাটাকে ব্যাডে কনভার্ট করা পরি করেছিল, ও এখনও সেভাবে আছে। ইয়ানের দিকে আর চোখে একবার তাকিয়ে পরি গলা খাকারি দিয়ে বলল, আপনি বেডরুমে গিয়ে কাজ করুন, এখানে আমি টিভি দেখব। আমি থাকলে প্রবলেম কি? ইয়ান মাথা ঘুরে পরির দিকে তাকালো। 2 হাত একসাথে করে থুতনিতে রেখে চেয়ে আছে। পরি নড়েচড়ে বসলো, সামনে 2 পা ছুড়ে দিয়ে ইয়ানকে তাড়া দিল। ইংলিশ নাকি বলিউড? মানে কি? মানে ইংলিশ অর বলিউড, কোন মুভি দেখবে? পরি থতমত খেয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে ইয়ানের দিকে তাকালো। ইয়ান এক ভ্রু উঁচু করে তখনও তাকিয়ে আছে। ইয়ানের চোখে চোখ পড়তেই তরির দৃষ্টি সরিয়ে টিভির স্ক্রিনে রাখলো। আমতা আমতা করে বলল, কি সব আজে বাজে বাজে কথা বলছেন? ইংলিশ
বা বলিউড মুভি দেখার কথা বলা কি আজে বাজে কথা? পরি কি উত্তর দেবে খুঁজে পেল না। রিমোটে চাপ দিয়ে ইংলিশ কার্টুন বের করে বলল, আমি তো কার্টুন দেখবো, আপনি এসব বুঝবেন না, তাই বললাম নিজের মতো কাজ করুন। ভালো কথা বললেও দোষ। দি নোটবুক ইংলিশ রোমান্টিক মুভিটা কেমন পড়ি? অ্যাকচুয়ালি আমি মুভি দেখি না, তোমার তো ভালো জানার কথা, একটু বলো শুনি। পরি এবার চোখ বড় বড় করে ইয়ানের দিকে তাকালো। ধাক্কা খাওয়ার মতো মুখ করে বসে রইল। অযথা হাত বাড়িয়ে ফোনটা খুঁজতে লাগলো, অথচ ওটা ব্যাড সাইড টেবিলে রেখে এসেছিল। ইয়ান পরির কোমরে হাত দিয়ে কাছে টেনে আনলো, ভ্রু উঁচিয়ে বলল, এক্সট্রা অর্ডিনারি অ্যাপ্লাই করি তোমার উপর? পরি ইয়ানের বুকে দু হাত রেখে চুপ করে রইল হতভম্ব মুখে। লোকটা তার ফোন ঘাটলো কখন? আপনি কিন্তু বাজে কথা বলছেন আজকাল। টোটালি আনএক্সপেক্টেড কি? আই থিঙ্ক ইউ আর টোটালি রেডি, কাম টু মি। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পরি বেরোনোর পায়তারা করতে লাগলো। ইয়ান পরির ছেড়ে রাখা চুলগুলো পিঠের উপর থেকে হাত দিয়ে সামনে এনে দিল। গভীর চোখে তাকালো পরির মুখপানে, যে রুদ্ধশ্বাস ফেলছে অনবরত। পরির দুই কাঁধের উপর নিজের হাত দুটো রাখলো, কাছাকাছি আনলো পরির মুখ। পড়ি? পরি তাকালো না ইয়ানের দিকে, রুদ্ধশ্বাস ফেলতে থাকলো অন্যদিকে তাকিয়ে। নিঃশ্বাসের গতি ব্যাগ বাড়তেই ইয়ান হাসলো, অল্প বিস্তর হাসি, তবে তা পরি দেখতে পেল না। ওর হাসির কারণ হয়তো পরির মনের অবচেতন চাওয়া না চাওয়ার দ্বিধাদ্বন্দ্ব। পরীকে আরো ভরকে দিতেই ওর উন্মুক্ত পায়ে হাত রাখলো ইয়ান। পরি তড়িৎ ওর হাত চেপে ধরলো, ইয়ানের কাছ থেকে জোরপূর্বক ছাড়িয়ে নিতে চাইলো নিজেকে। আর কখনো যেন না দেখি ইংলিশ মুভি দেখতে, ওকে? যেগুলো দেখেছো তার সবগুলোই অ্যাপ্লাই করব তোমার উপর, জাস্ট ওয়েট। নিতে পারবে তো? ইয়ান ছেড়ে দিয়েছে পরীকে। রাশভারে স্বরে কথাগুলো বলতেই পরি মুখ ফুলিয়ে ফেলল। আবারও গম্ভীর কণ্ঠে কথা বলছে। পরি উঠে যেতে চাইলেও মুখ ফুলিয়ে রেখে, তবে যেতে পারল না। ইয়ান আবারও দুই হাতে আবদ্ধ করে ওকে নিয়ে ব্যাডে কনভার্ট করা সোফায় শুয়ে পড়ল। পরি ইয়ানের হাতে খামচি দিতে লাগলো ইচ্ছে মতো। রাগ উঠতেই দাঁত খিচিয়ে এক নাগারে খামচি দিতে লাগলো হাতে, বাহুতে, গলায়। আমার সাথে আবারও আপনি ওভাবে কথা বলেছেন? আবারও? ছাড়ুন আমাকে, আপনি ভালো না, আমাকে ধরবেন না একটু। ইয়ান তারপরেও ছাড়ল না। পরি যখন দেখলো খামচিতে কাজ হচ্ছে না, তখন ইয়ানের গলায় কামড় দিল। ইয়ান সঙ্গে সঙ্গে পরির দুই হাত চেপে ধরলো ব্যাডে। মুখে তার ব্যথাতুর ছাপ নেই কেন? হাত ছাড়ুন। আপনি সেদিন বলেছিলেন আমার সাথে কখনো ওভাবে কথা বলবে না, আর আজ বললেন। হ্যাঁ, সেদিন পরির সাথে ঘন্টার পর ঘন্টা ওভাবেই কথা বলেছিল ইয়ান। এটা বলেছিল সে চেষ্টা করবে ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলার। কাম ডাউন পড়ি, তোমাকে শান্ত করার অন্য উপায় কিন্তু আমি এখনই প্রয়োগ করতে চাচ্ছি না। হাতটা ছেড়ে দেখুন না, এমন কামড় দিব হাতে সারা জীবন মনে থাকবে। আপনাকে এতদিন কিছু বলতাম না, ভীতু হয়েছিলাম বলে এমন করতেন। পরির শ্বাস এক প্রকার বন্ধ করে দিয়ে ইয়ান মাঝপথে ওর কথা থামিয়ে দিল। যা এমন ভাবে করতে চায়নি তাই করতে হলো। পরি ন্যানো সেকেন্ডেও সময় নিল না থম মেরে যেতে। আর পরি থামতেই ইয়ান ওর হাত ছেড়ে দিয়ে জড়িয়ে ধরলো নিজের সাথে। এক হাতে এলোমেলো হয়ে মুখের উপর ছড়িয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিয়ে গালে হাত রাখলো। 3.5 বছরের ম্যারিড লাইফে এই প্রথম পরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ইয়ান চুম্বনে লিপ্ত করতে বাধ্য হলো। পরীকে অনুভূতিহীন করে দিয়ে মিনিট খানেকের মাথায় ছেড়ে দিল, নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে হেলান দিয়ে বসলো। পরি তখনও হতভম্ব, হতবিহ্বল, বিস্ময়াবিষ্ট হয়ে পড়ে রইল ইয়ানের বুকে। এই মিনিট খানেক কি হয়েছে, কিভাবে হয়েছে, তার কোনো স্মৃতি পরির মস্তিষ্ক ধারণ করতে পারেনি। একটা পুরুষালী অনাকাঙ্ক্ষিত ঠোঁট তার নরম গোলাপের আভা ছড়ানো ঠোঁটে স্পর্শ দিতেই জমে গিয়েছে। তারপর কি হয়েছে কিভাবেই বুঝবে? ইয়ান ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো, পরীকে স্বাভাবিক করার উদ্দেশ্যে। ছেলেটাকে নিয়ে সেই 7 সকালে বেরিয়েছে, বেলা বাজে 11টা। কতটুকু ছেলে আমার পেটে খিল করে যাবে না? কয়দিন পর আরো এক সন্তানের বাপ হবে, তার আক্কেল দেখো। মেজাজ চোরে কি আমার এমনি এমনি? মা ও মা, তোমার ছেলে এখন বাড়ি ফিরে নাই, বেলা কয়টা বাজে দেখো। গেল তো গেল, আমার ছেলেটাকে নিয়ে গেল। হাতের কাপড়টা বিছানার উপর রেখে দরজার দিকে এগিয়ে যেতে যেতে কথাগুলো বলল নিতু। শুক্রবার দিনটায় তার ব্যস্ততার শেষ থাকে না। তার উপর শুক্রবার দিনে ছেলেটা নিজে একটু যত্ন করবে মন মতো তারও উপায় নেই। ঘর থেকে বেরিয়ে এসে দোতলার সিঁড়ি দিয়ে নিচে নামলো। মুখ ফুলিয়ে জাহানারার উদ্দেশ্যে বলল,
তুমি না বলো তোমার নাতনিরা এক একটা রাজকুমার, এই রাজকুমারের সিঁড়ি তুমি সংসার করতে আমারে কেন আনলে? সিঁড়ি এইদিকে আয় তো দেখি, তোর কথা শুনি কি হয়েছে ক। কি হইব, সকাল সকাল ছেলেটারে নিয়ে বেড়াইছে ভালো কথা, বেলা ঘুরিয়ে কয়টা বাজলো, ছেলেটা না খেয়ে আছে সকাল থেকে। তোর বর আদর সোহাগ যখন করে তখন কি আমার কথা মনে পড়ে রে সিঁড়ি? যেই না সংসারের কথা ওঠে তখন আমার কথা মনে পড়ে, তাই না? জাহানারা নিতুর হাত চেপে ধরে মধ্যমা গলার আওয়াজে বলল। নিতু হতাশ শ্বাস ফেলল। এই হলো দাদি আর তার নাতি দুটোই এক, কাকে কি বলবে? যাও তো তুমি, তোমার সাথে পীড়িতের গল্প নাই আমার। এমনি কও যেন দাদা তোমারে কখনো শখ করে নাই। 5টা সাওয়াল মাইয়া তো এমনি এমনি টপকাইলো, তাই না? জাহানারা নিতুর বাহুতে হাত দিয়ে ধাক্কা মেরে বলল। যা তো তুই সিঁড়ি। হ্যাঁ, ও তো এখন তো যাইতেই কইবা, তাই না? তুমি কি আজকাল লজ্জা পাইতে শুরু করছো নি? সদর দরজার কাছ থেকে আনাম আর তিতাসের গলার আওয়াজ পেতেই নিতু মনোযোগ দিল দরজার পানে। তিতাস প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই বইয়ের তীক্ষ্ণ দৃষ্টির শিকারে পড়ল। কুলে থাকা ছেলের কানে কানে বলল। বুঝলি, তোর মা খেপেছে রে, কি করা যায়? আনাম অবুজ চোখে একবার তিতাসের দিকে তাকিয়ে অতঃপর মায়ের দিকে তাকিয়ে বলে উঠল। নিতু এগিয়ে এলো, ছু মেরে তিতাসের কুল থেকে আনামকে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। যেতে যেতে কড়া গলায় বলল। বাড়িতে খাবার ফুরাইছে দাদা, আপনার নাতিরে কইয়া দেন বাড়িতে আজ খাবার নেই। বাইরে তার জন্য আর এক কান বউ আছে, তার কাছ থেকে খাইয়া আইতে। নিতু চলে যেতেই তিতাস কপাল চাপড়ে এগিয়ে এলো জাহানারার কাছে। সোফায় বসে পান খেতে থাকা জাহানারার দিকে তাকিয়ে নিচু আওয়াজে বলল। তুমি আমার বউরে খেপিয়ে দিয়েছো, তাই না? আমার সুখ তোমার সহ্য হয় না। তোর বউরে খেপানোর সময় আমার নাই, সে একাই একাই খেপছে। জাহানারা মুখ ঝামটা দিয়ে বললেন। তিতাসের ভাব পরিবর্তন হলো না, সে আগের মতো করে বলল। তোমারে আমি চিনি না ভাবছো? কইলে আর বিশ্বাস করে নিলাম না, তোমার একটা ব্যবস্থা করতে হবে। কই রে নিতু, তোর স্বামী কই? শুনলি না? আই এদিকে আই। তিতাস দ্বিতীয়বারের মতো তার সংসারে মেঝের কাঠের আগুন আঁচ করতে পেরে উঠে গেল সেখান থেকে। ও উঠতেই জাহানারা গা দুলিয়ে হেসে উঠলেন, গলা উঁচিয়ে বললেন। টুকটুকি রানীর কাছে ফোন দেব রে তিতাস, দিয়ে যা ফোন। এখন পর্যন্ত কথা হইল না টুকটুকি রানীর সাথে। সকাল থেকে পরীর মন ফুরফুরে ভীষণ। ফুরফুরের সামনের সপ্তাহে দেশে যাবে। বাড়ির সবার সাথে দেখা হবে। মা বাবা, ভাইরা, দাদুরা, চাচুরা, ফুপি, আপু, ছোট্ট আনাম। উফ, আবারও আগের জীবন। পুরো একটা মাস এখানেই অনেক আনন্দ করলেও বাড়ির শিকড় তো আলাদা জিনিস। একটা মাস ধরে এই পুরো নিউ ইয়র্ক এবং এর বাহিরে অনেক ঘুরেছে ওরা। আমেরিকার অন্যতম আরও একটি শহর ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছে বর্তমানে ওরা। এখান থেকে প্রাইভেট জেটে ফিরবে দেশে। আর মাত্র হাতে 3 দিন। কাল শপিংয়ে যাবে আবারও। শানের জন্য সত্যি সত্যি পরি ক্যামেরা কিনেছে, সেটা নিয়ে এখন বসেছে পরি। উল্টে পাল্টে পর্যবেক্ষণ করছে বেশ কিছুক্ষণ ধরে। একজন স্টাফ এসে খাবার দিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। ইয়ান খাবার এনে রাখলো ব্যাডের উপর। পরীকে কয়েকবার ডেকেও তেমন লাভ হয়নি। মেয়েটা আজকাল ভয় পায় না তাকে, পাবে কি করে? পরে যে ইয়ানের দুর্বলতা একটু একটু করে ধরতে শুরু করেছে। দিনে একবার না একবার ইয়ানকেই খাইয়ে দিতে হয় পরীকে নিজ হাতে। একসময় পরীকে ছোট বাচ্চা বলে আখ্যায়িত করে বলেছিল তার সময় আছে নাকি পরীকে মানুষ করে নেওয়ার, সম্ভব না তার পক্ষে। অথচ সময়ের ব্যবধানেই পরীর সব দিক দিয়ে বড় হওয়ার পরও পরীকে বাচ্চা হিসেবে ট্রিট করে ইয়ান। পরী ঘন্টার পর ঘন্টা মেঝু মায়ের সাথে কথা বলে সব জানে এবং ইয়ানকে খুঁজাতে থাকে। মুখের সামনে চামচ ভর্তি খাবার ধরতেই পরী ইয়ানের দিকে চোখ তুলে তাকালো। পরপরই খাবারটা মুখে নিয়ে খেয়ে নিল, অতঃপর দাঁত বের করে হাসলো। ইয়ানকে চুপ থাকতে দেখা গেল। পরী বিষয়টা বুঝলো না, তাই মাথা না ঘামিয়ে ইয়ানের হাতে খেতে খেতে শানের ক্যামেরা ঘাঁটতে লাগলো। গিফট দেওয়ার মাঝে অন্যরকম আনন্দ থাকে। এ যেমন বাড়ির সবাইকে পরী গিফট দিবে, কি যে আনন্দ লাগছে ওর। সেই খুশিতে ওর মন ক্ষণে ক্ষণে লাফিয়ে উঠছে। ইউএসএ থেকে বাড়ি ফিরেছে সপ্তাহ খানেক হবে। গ্রামের বাড়িতে থাকার পর ইয়ানের ফোন এলো। ভার্সিটিতে ক্লাস হচ্ছে, পরীকে চলে আসার জন্য সে গাড়ি পাঠিয়ে দেবে। পরী মানা করলো আরও কিছুদিন থাকবে সে, কিন্তু ইয়ানের এক কথা রাশভারী আওয়াজে পরীকে চলে আসতে বলল। সে গাড়ি পাঠিয়ে দেবে। জেদ চেপে বসলো মাথায়। ক্লাস শুরুর জন্য যেতে বলছে, শুধু ক্লাস ওকে সে যাবে না যতক্ষণ না ইয়ান নিজ মুখে স্বীকার করে শুধু ক্লাসের জন্য নয়। কথা অনুযায়ী গাড়ি পাঠিয়ে দিলেও পড়ে গেল না, ফিরে দিলেও থেকে গেল গ্রামে।
দিন পার হতে হতে 10 দিন পেরিয়ে গেল। গ্রামে থাকলেও পরি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ইয়ানের অবশ্য বুঝতে ব্যাগ পেতে হলো না সমস্যা কোথায়। হার মানল পরীর কাছে। গুরু গম্ভীর স্বভাবকে পাশে রেখে নরম কণ্ঠে জানালো বিয়ে করেছে 3টা বছর, বউকে বড় হতে দিয়েছে, এখন তার সংসার করার সময়। নরম কণ্ঠে আসার কথা জানিয়ে পরপরই থ্রেড দিল সে গ্রামে গেলে খবর আছে। সেদিনের কথা ভুলে গিয়েছে। দেশে ফেরার পর একটা কল করেনি নিজ থেকে। ইয়ান 4 দিনের শতবার ফোন দিলে উপেক্ষা করেছে, রিসিভ করেনি ফোন। 7 দিনের দিন কথা বলেছে। এদিকে ইয়ানের ইম্পর্ট্যান্ট কাজ থাকায় গ্রামে আসতে পারেনি। অতঃপর পরি ফিরল ঢাকায়। তবে সেদিন শহরের বাইরে ছিল ইয়ান। পরি আসছে শুনে সেদিন রাতে ফেরে। তবে রাতের শেষ অংশে বাড়ি ফিরে পরীকে ঘুমন্ত অবস্থায় পায়। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়, পুরোপুরি শীত পড়েছে তখন। গ্রামের তুলনায় শহরের সব সময় শীতের প্রভাব কম থাকে। 10টা 11টার আগে সূর্য উঠছে না কয়দিন। ভার্সিটি থেকে সুজা গাড়ি করে ইয়ানের অফিসে চলে এলো পরি। নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছে সপ্তাহ 2 হবে। গ্রামের বাড়িতে সপ্তাহ 2 হবে। কাল ঢাকায় চলে এসেছে, কারণ ইয়ান তাকে ট্রান্সফার করে দিয়েছে ঢাকার একটা প্রাইভেট ভার্সিটিতে। সব রকম ফর্মালিটি শেষ করে আজই প্রথম দিন ছিল ওর ভার্সিটির। সকালে ইয়ান তাকে নিজে দিয়ে গেছে, বলেছিল আসতে পারে নিতে, তবে মিটিং পড়ে যাওয়ায় আসেনি। গাড়ি পাঠিয়ে দিয়েছিল ওর সাথে একজন গার্ড। মাত্র এই গাড়ি থেকে নামলো পুরী, ব্যাগ কাঁধে নিয়ে চললো ভেতরে। অফিসের সবাই তাকে খুব ভালো মতোই চিনবে। হ্যান্ডসাম চিফ এক্সিকিউটিভ অফিসারের ওয়াইফ বলে কথা, যে এক সময় এই কোম্পানিরই মালকিন হবে। তাকে চিনবে না? পুরী ভেতরে আসতেই অনেকেই ম্যাম ম্যাম বলে এগিয়ে গেল। পুরীর প্রথমে অস্বস্তি লাগলেও সবার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসলো। রিসেপশনিস্টকে আসতে দেখলো পুরী। তার আগে কারোর বোকা প্রশ্ন কানে এলো, ম্যাম আপনি হঠাৎ এখানে? প্রশ্নটা কে করেছে বোঝার জন্য পুরী তাকালো যেদিক থেকে আওয়াজ এসেছে। চিনে নিতে অসুবিধা হলো না প্রশ্নটা কে করেছে। উত্তরের আশায় তাকিয়ে আছে মেয়েটা। এত মডার্ন মেয়েদের মাঝে সে সাদা টপস আর ডার্ক ব্লু কালারের স্কার্ট, মাথায় স্কার্ফ পেঁচিয়ে আছে, সাথে সোয়েটার। তাদেরই বসের ওয়াইফ সে। ও ঠোঁটের হাসিটা প্রশস্ত করে বলল। সবাই হাসলে ওর কথায়। কয়েকজন ছেলেও এগিয়ে আসতে চাইলো, তবে তারা আসতেই রিসেপশনিস্ট তাদের করা গলায় চলে যেতে বলল। হাটপট পুরীর সামনে এসে বিনয়ী কণ্ঠে বলল, সরি ম্যাম, আপনাকে রিসিভ করার কথা ছিল আমার। আপনার আসতে কোনো প্রবলেম হয়নি তো? পুরী মুচকি হেসে মাথা নাড়িয়ে না বুঝালো। ছেলেদের মতো স্যুট পরিহিত মেয়েটা বাকিদের করা কণ্ঠে নিজ নিজ কাজে যেতে বলল। তারা পুরীর দিকে তাকে অমায়িক হাসি দিয়ে চলে গেল। পুরী উক্ত মেয়েটার সাথে চলে এলো। ওরা যেতে বাকিদের মধ্যে গুজর গুজর শুরু হলো। স্যার এখন মিটিংয়ে ম্যাম, আর আধ ঘন্টার মধ্যে শেষ হবে। আপনি চলুন, আমি আপনার সাথে এজেন্টকে রাখবো সুবিধা অসুবিধার জন্য। পুরীকে ইয়ানের কেবিনে নিয়ে এলো মেয়েটা। পুরী সোফার উপর ব্যাগ রেখে বসলো। মেয়েটা রুম হিটার অন করতেই পুরী সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ম্যাম আপনাকে একটা হট কফি দেই? পুরী একটু অন্যরকম চোখে তাকালো। মেয়েটার কথাটা তো ঠিকই বলেছে, তবে পুরীর দুষ্ট মস্তিষ্ক দুষ্টমি করতে চাইলো। ঠোঁট টেপে হেসে শুধু মাথা নাড়ালো। মেয়েটা কেবিনের ডোরের কাছে যেতেই পুরী মনে পড়ার ভঙ্গিতে বলল, সুগার না হানি দিয়ে বানাবেন প্লিজ। মেয়েটা অবাক হয়ে তাকালো পুরীর দিকে। ম্যাম কি তার সাথে মজা করছে? পুরী ওর তাকানোর ভঙ্গি দেখে বুঝলো অবাক হয়েছে, তাই রসিকতা করে বলল, আপনাদের স্যার শিখিয়েছে সুগার খাওয়া উচিত নয়, আপনি জানেন না? তাই তো হানি প্লাস কফি। মেয়েটা আশ্চর্য ভঙ্গিতে মাথা হেলিয়ে চলে গেল। 2 মিনিটের মাথায় অন্য একটা মেয়ে পুরীর কাছে এসে বসলো। তাকে মূলত পাঠানো হয়েছে পুরী একা একা থাকবে সেই জন্য। কফি খেতে খেতে পুরী ইয়ানের কেবিন খুঁটে খুঁটে দেখছিল। মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে কিছুক্ষণ হলো। একটা ইংলিশ বুকের বুকশেলফও আছে। পুরী কফির মগে মাঝে মধ্যে চুমুক দিতে দিতে সেগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলো। একটা বই বেশ নজরে পড়লো, ইন সার্চ অব লাস্ট টাইম। পুরী বইটা নিজের হাতে নিল। তখনই কাচের স্লাইডিং ডোর খোলার আভাস পেল। কেউ অনুমতিবিহীন কেবিনে ঢুকছে। পুরী কপালে ভাঁজ ফেলে তাকাতেই দেখলো পুরো হোয়াইট লুকে ইয়ানকে। সাদা শার্টের হাতা গুটানো, হোয়াইট কোট হাতে খুলে রাখা, সাথে হোয়াইট প্যান্ট শুজ। পুরী ছোটখাটো একটা ক্রাশ খেলো আবারও। সকালেও খেয়েছে, এখন আবার খেলো। ক্রাশ ভারী মুখবায়বে কারোর সাথে কথা বলতে বলতে এন্ট্রি হলো। পুরী ক্রাশ খাবে না তাই হয়?
পরীর তাকিয়ে থাকার মাঝে ইয়ান ওর দিকে একবার গভীর চোখে তাকালো। ইয়ানের পেছন পেছন ম্যানেজার এলো ভেতরে। হাতের ফাইল দুটো ডেস্কের উপর রেখে ঘুরতেই পরীকে নজরে এলো। তিনি বিনয়ের কণ্ঠে পরীর উদ্দেশ্যে বললেন, ম্যাম ভালো আছেন? পরী অস্বস্তিতে পড়ে গেল। এমন বয়সে কত বড় একজন লোক তাকে ম্যাম বলছে। পরী ইতস্তত হেসে বলল। ম্যানেজার পরীর কথা শুনে ইয়ানের দিকে তাকালেন। খানবাড়ির লোকদের মন মানসিকতা কেমন তার ধারণা আছে অনেকটাই। অনেক বছর ধরে আছেন কিনা তাদের ছেলে মেয়েরাও তেমনই হবে। ইয়ান কিছু ইশারা করলো। চোখের পলক ফেলে তিনি পরীর দিকে তাকিয়ে মুচকি হেসে সম্মতি জানিয়ে চলে গেল। ডেস্কের ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে এসে ইয়ান সোফায় বসলো, হাতের কোট পাশে রেখে দিল। পরীর দিকে তাকাতেই পরীও গুটি গুটি পায়ে এগিয়ে এসে বসলো সোফার কোনায়। হাতের বইটা সামনের টেবিলের উপর রাখলো। আর চোখে ইয়ানের দিকে তাকিয়ে কফির মগে আবারও চুমুক দিল। তবে মুখ উঠাতেই ইয়ানের কয়েকটা বাক্য কানে এলো। গিভ মি। হ্যাঁ। কফির মগ দিতে বলেছি। পরী অবুঝ চোখে মুখে ইয়ানের দিকে কফির মগ এগিয়ে দিল। ইয়ান কি করবে কফি দিয়ে? তাকে অবাক করে দিয়ে ইয়ান কফির মগে সিপ দিতে লাগলো। হাতে থাকা ব্ল্যাক বেল্ট ঘড়িতে সময়ও দেখে নিল। পরীর খাওয়া কফিটার বাকিটুকু ইয়ান নির্দ্বিধায় শেষ করে টেবিলের উপর মগ রাখলো। আপনি আমার কফি খেয়ে ফেললেন? ওটা তো আমার ছিল। আই অন দ্য কফি, আই অন এভরিথিং। গম্ভীর মুখভাবের কথাগুলো শুনে পরী নড়ে চড়ে বসলো। হয়তো অন্য কে এবং অন্য কোনো জায়গায় বললে সবাই সেটাকে দুষ্ট মিষ্টি রোমান্টিক হত্যা বলতো, তবে তার ক্ষেত্রে ব্যতিক্রম। এই যে কত সুন্দর একটা রোমান্টিক কথা বললো, অথচ কিভাবে বলল রাশভারী ব্যক্তিত্ব ধরে রেখে। ইয়ানের দিক থেকে মনোযোগ সরিয়ে বইটা হাতে তুলে নিল। সোফার সাথে হেলান দিয়ে বসে বইয়ের পৃষ্ঠা উল্টাতে লাগলো। পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য নির্দিষ্ট সময় এবং জায়গা দুটোই আমার আছে, সেই নলেজও আছে। বউকে অফিসে নিয়ে এসে পার্সোনাল সময় কাটানোর মতো পুরুষ আমি না। এনিওয়ে, কাছে এসো। তাহলে কি করতে এনেছেন? প্রেম করার জন্য আপনার সাথে? পুরি ফট করে কথাটা বলে নিজেই জিভ কাটলো। ইয়ানের দিকে ভুলেও তাকালো না। তবেই ইয়ানের গভীর কণ্ঠ কানে এলো। ইয়ানের কাছে এসো শব্দটাই পুরি সব সময় অন্যরকম আভাস পায়। সাহস পায় না কাছে যাওয়ার। অন্যরকম মাতাল করা অনুভূতি। ইয়ান নিজের হাতের বাহু ধরে কাছে আনলো। দু হাতের মাঝে আবদ্ধ করে পুরীর মাথা বুকের উপর রাখলো। সেন্সুয়াল পারফিউমের স্মেল পুরীর নাকে ধাক্কা খেতে লাগলো। খুব পরিচিত এই ঘ্রাণটা তার। সব সময় পুরুষটার গায়ের এই স্মেলটা না খেলে কেমন ঘুর লাগা অনুভূতি হয়। ঠিক যেমন এখন কয়েকবার জোরে শ্বাস টেনে নিজের মধ্যে স্মেলটা নিয়ে পুরীর মাতাল লাগলো। ইয়াসে থাকতে শেষ সময়ের কিছু মুহূর্তের কথা মনে পড়তেই লজ্জায় নুয়ে গেল। মুখ গুজল ইয়ানের বুকে। সে লজ্জা কাটিয়ে উঠে ইয়ানের সামনে স্বাভাবিকভাবে আসতে পুরীর সপ্তাহ খানেক সময় লেগে গিয়েছিল। অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত সেই রাতে না পুরীর এমন কিছু মাথায় এসেছিল আর না ইয়ানের। তবে বলে না, আগুন আর মোম একসাথে থাকলে সর্বনাশ হতে বাধ্য। কিভাবে দুজনের সায়ে মিলে গিয়েছিল। পুরীর যখন হুঁশ হলো তখন কি করা উচিত বুঝে উঠতে পারেনি। ঘাবড়ে গেলেও দায়িত্বশীল ইয়ান শেষ মুহূর্তে পুরীর অবস্থা বুঝতে পেরে স্মুথলি পুরীকে সামনে নিয়েছিল। ছোট্ট রাগ প্রতিশোধ একপাশে রেখে ওদের দূরত্ব মিটেছিল। কিন্তু বিপত্তি ঘটে পরের দিন সকালে। পুরীকে বুকের উপর নিয়ে ব্যাডের হেডবোর্ডে হেলান দিয়ে শুয়েছিল ইয়ান। ব্ল্যাঙ্কেটে পুরোটা মুড়েছিল পুরী। ইয়ান দু হাতে পুরীকে ওভাবে জড়িয়ে ধরে রেখেছিল এবং ফোনে অনেক কিছু করছিল। পুরীর ঘুম ভেঙেছে, অনেকটা সময় হতে চলল। তবে ঘাপটি মেরে ওভাবে রইল। নিজের অবস্থান আর অবস্থা বুঝলো, মনে করলো রাতের কথা। তার গায়ে একটা আঁচড়ের চিহ্ন পর্যন্ত নেই। কিন্তু নিতু যে বলেছিল সময়টাতে পুরুষেরা কন্ট্রোললেস হয়ে যায়, শরীরের আঘাতের চিহ্ন হবে, মুহূর্তটাই তেমন সহ্য করে নিতে হয়। তবে ইয়ানের ক্ষেত্রে সব ছিল ভিন্ন। অথচ পুরী ঠিকই ইয়ানের ফর্সা পিঠে বুকে নখের আঁচড়ে ভরে দিয়েছে। সবসময় ইয়ান আর কাল রাতের ইয়ানকে কল্পনা করতেই পুরীর হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। কাল তো সেই সময়ে এমন লাগেনি, তাহলে এখন কেন এত কিছু? ভাবনার অতুল গহ্বরে ডুবতে পুরীর কালকের মুহূর্তগুলো শুধু চোখের সামনে ভাসতে লাগলো। নড়ে চড়ে ইয়ানের গলা জোরে ধরে মুখ গজে রইল বুকে। কিন্তু ক্ষণিক সময় পেরোতে আবারও নড়ে চড়ে আরো শক্ত করলো বাঁধন। মুখে মুখ ঘষে ইয়ানের গলায় মুখ গছল। ইয়ান এক হাতে ফোন স্ক্রল করতে থাকে, অন্য হাতে পুরীর মাথা রেখে বলে, ডু ইউ ফিল ব্যাড? পুরীর থেকে জবাব এলো না। ইয়ান জানে সহজে জবাব আসবে না। চুপ থেকো না পরি। অতিরিক্ত খারাপ লাগছে? অস্বস্তি হচ্ছে বা পেইন?
ওকে, এখন ওঠার প্রয়োজন নেই, বরং ঘুমানোর প্রয়োজন আছে। ঘুমাও পরি। ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, ব্ল্যাঙ্কেটটা গায়ে আরো ভালো মতো টেনে। পরীর পরনে ইয়ানের সাদা ফিনফিনে শার্ট। সময় গড়ালো আরো খানিকটা। ফোনের জ্বলতে থাকা স্ক্রিনে চলতে থাকা ইয়ানের বুড়ো আঙ্গুল থেমে গেল। কপালে সূক্ষ্ম রেখার সৃষ্টি হলো। কিছুক্ষণ ওভাবে থেকে কিছু বোঝার চেষ্টা করলো, অতঃপর ফোন রেখে দিয়ে পরীকে 2 হাতে আবদ্ধ করে নিল নিজের সাথে। অ্যানি প্রবলেম পরি? বলেছি বলো আমাকে কি প্রবলেম। লজ্জা করে প্রিয় সময় পেরিয়ে যাচ্ছে না, আগে প্রবলেমের কথা বললে সলভ করতে পারবো তাড়াতাড়ি। পরীর থেকে জবাব এলো না কোনো প্রকার। ইয়ান অপেক্ষা করে উত্তর না পেয়ে নিজের থেকে ছাড়াতে চাইলো ওকে। পরী ছাড়লো না, বাঁধন আরো একটু শক্ত করে বোঝালো ছাড়তে চায় না। বাট টেল মি হোয়াট হ্যাপেন্ড। কিছু না। পরীর কণ্ঠ অন্যরকম লাগলো। ইয়ান অনুভব করে আগেই করতে পেরেছে ওর অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতিবিধি। পরী যে এভাবে বুঝবে না। এক হাত ওর কোমরে রেখে সময় নিয়ে বুঝতে চাইলো পরীর সমস্যা। তবে কোমরে হাত রাখতেই পরী নাক মুখ শক্ত করে গুজে দিল। হালকা করে ইয়ানের ঘাড়ে ঠোঁট ছোঁয়াতেই যা বোঝার বুঝে গেল ইয়ান। পরীর কোমর চেপে নিজের সাথে সম্পূর্ণ মিশিয়ে ওর মুখটা নিজের মুখের সামনে আনলো জোরপূর্বক। কণ্ঠ খাদে নামিয়ে বলল, এতটুকু বলতে প্রবলেম হচ্ছিল কোথায়? আমি তোমার হাজবেন্ড পরি, তোমার সমস্যা দেখা আমার দায়িত্ব। আমি অলওয়েজ রেডি ফর ইউ, অ্যান্ড সেম তোমার ক্ষেত্রেও। একটু থেমে ইয়ান পরীর কপালে ঠোঁট ছুঁয়ে আবার বলল, ওকে, আই ম্যানেজড। তোমাকে বলতে হবে না কখনো, আমি বুঝে নিব। ভার্সিটি কেমন কাটালে? কি কি করলে? ইয়ানের প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে এলো পরী। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো। আপনি শুনবেন? বলো। পরিবেশ অবাক হলো, তবে অত বেশি না ভেবে বলতে শুরু করলো। আফসোসের বিষয়ে তার কোনো ফ্রেন্ড হয়নি। এত মডার্ন মেয়েদের সাথে সে কখনো আগ বাড়িয়ে কথা বলতে পারবে না, এদের সাথে অত সহজে মিশতেও পারবে না। তাই একা একা ক্লাস শেষ করেছে, রায়তাকে নিয়েও আফসোস করলো। কথার মাঝে ইয়ান ওর বাম হাত থেকে সোনালি কালারের লেডিস ঘড়িটা খুললো, অতঃপর একটা স্মার্ট ওয়াচ পরিয়ে দিতে লাগলো। ঘড়ি? হঠাৎ এই ঘড়ি কেন? আমার তো আছে কতগুলো। জিপিএস ট্র্যাকার সেট আছে। জিপিএস ট্র্যাকার লাগবে কেন? জিপিএস ট্র্যাকারের কাজ কি? আমি যেখানে যাব সেটার লোকেশন দেখাবে, কিন্তু এটার দরকার কি? আমি তো ভার্সিটি টু বাড়ি বা অফিস আসবো। গুড, হোম টু ভার্সিটি অ্যান্ড অফিস মনে থাকে যেন। আর এটা রেখে দাও। রাখতে তো প্রবলেম নেই। ইয়ান পরীর নাক টেনে দিয়ে বলল। পরী নাকে হাত দিয়ে ইয়ানের দিকে তাকিয়ে রইল। ফ্রেশ হয়ে এসো, পাশে এক্সট্রা রুম আছে, আমি লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছি। পরী হালকা মাথা নাড়িয়ে উঠে যায়। ঘড়িটা উল্টে পাল্টে দেখতে দেখতে চলল। সবাই সব রকম ভাবে ভালোবাসতে পারে না, সবার ভালোবাসার ধরনও আলাদা। পরী ইয়ানকে বুঝতে পারে না, খুব চাপা স্বভাবের ইয়ান এভাবেই বড় হয়েছে। নিজের প্রয়োজনগুলো নিজের মাঝে রাখতে রাখতে বাকি সব অনুভূতিগুলো নিজের আয়ত্তে এনে চাপে রেখেছে মনের মাঝে। পরী খুব ঠান্ডা মাথায় বাচ্চামি ছেড়ে ছুড়ে ভাবলো ঠিকই বুঝতে পারে। আবার মাঝে মধ্যে ইয়ানের উপর প্রচুর রাগ হয়। পেছন থেকে দুটো শীতল হাত পরীকে জড়িয়ে ধরতেই মনোযোগ বিচ্ছিন্ন হলো ঘন কুয়াশার দিক থেকে। মাথায় পেঁচিয়ে রাখা হালকা পাতলা চাদরটা তার টেনে দেওয়া লাগলো না। হাত দুটোর মালিক নিজে ভালো মতো ঠিক করে দিল, শক্ত হাতে শক্ত করে চেপে ধরলো। হোয়াট? শীতের ভিতর এখানে এসেছো কেন? তোমাকে না নিষেধ করেছি? আপনি নিষেধ করেছেন বলেই এসেছি। নিষেধ করতেন না, আইতাম না। নিয়ম আর কড়া শাসন ভাঙার মাঝে যে কি আনন্দ সেটা আপনি বুঝবেন না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড টু ফর নাও। ফোন কেন রিসিভ করো নাই সেই 4 দিন? কি ঠান্ডা হাত আপনার। হ্যাঁ, আমার হাত ছাড়ুন। ছটফটে উঠল পরী। ইয়ান সোয়েটারের পকেটে রাখা পরীর 2 হাত ওর শীতল বরফ খণ্ড হয়ে থাকা হাতের মাঝে নিয়ে নিল। পরী চেষ্টা করেও হাত ছোটাতে পারল না, আর না নিজেকে। হাঁপিয়ে ওঠার উপক্রম থেমে গেল। জোরের শ্বাস ফেলে কাঁদো কাঁদো সুরে বলল, কিছুক্ষণ পর গরম হয়ে যাবে তো। নিজের পকেটে হাত গুজে গরম করুন। আমার অসহায় হাতের ওপর কেন টর্চার করছেন? ইয়ান হাত বের করে আনতেই যেন পরী হাফ ছেড়ে বাঁচল। তবে কতক্ষণ? নিঃশ্বাস ফেলা শেষ হতে না হতেই পুরো গা শিরশির করে উঠল ওর। পায়ের আঙ্গুল গুটে ফেলে শক্ত হয়ে গেল মুহূর্তে। অথচ অপর ব্যক্তি
খুব স্বাচ্ছন্দ্যে সম্ভোগের সাথে ওর প্যাট জড়িয়ে আছে ঠান্ডা হাত দিয়ে। কাঁধে থুতনি ঠেকিয়ে রয়েছে বলল, ইজ ইট ওকে নাও? এটা যেন পরীর কাছে কাটা গায়ে নুনের ছিটে মনে হলো। ইয়ান তার কাজের মধ্য দিয়ে বুঝে দিল, হাত থেকে সরাতে বলেছেন মিসেস, তারপর কোমর থেকে সরাতে বলুন। পরী কি আর সেই সাহস করে? কিছুক্ষণ থ মেরে ওভাবেই বরফের মতো জমে রইল পরী। একটু পর ঝড়ের গতিতে ঘুরে ইয়ানের বুকে মাথা রাখলো। দোতলার এক কোনায় বড় ছাদে অবস্থান করছে ওরা। ইয়ান পরীকে নিজের কোলে বসিয়ে সিঙ্গেল সোফায় বসলো। পরীর মাথা নিজের বুকে রেখে শান্ত স্বরে প্রশ্ন করলো, অ্যান্সার পড়ি, ফোন কেন রিসিভ হলো না? আমার পক্ষে কি সেই মুহূর্তে সম্ভব ছিল গ্রামে যাওয়া, নাকি বাড়ির কাউকে ফোন করে বলবো পরীর কাছে ফোন পৌঁছে দিতে? এসব সম্ভব ছিল? পরী চুপ থাকলো। এই বিষয় নিয়ে সে কথা বলতে চায় না। অনুতপ্ত সে, আসলেই ভুল করেছে হয়তো। দাদু বড় বাবার কাছ থেকে শুনেছিল ইয়ান প্রচণ্ড রকম ব্যস্ত, চাপ যাচ্ছে ওর উপর দিয়ে। ছেলেটা এত চাপ না নিলেও পারে। ও কোম্পানিতে না গিয়েও কোম্পানির সব কন্ট্রোলে করতে পারবে। এই চাপ নেওয়ার দরকার কি? কিন্তু ওর কি করার? সেই মুহূর্তে ও ইয়ানের সাথে স্বাভাবিকভাবে কথা বলতো না। সকালে নিজ থেকে ইয়ানের কাছে যাওয়ায় ওর এত লজ্জার কারণ ইয়ান কি করে বুঝবে? তাই অনেক সময় নিয়ে পরে বলল, সরি, বাট এটার কারণ জিজ্ঞেস করবেন না। আপনিও তো আমাকে এক সময় কত ইগনোর করেছেন। আমি কিছু বলেছি? নিজের বেলা 16 আনা, আমার বেলা 4 আনা, তাই না? তোমাকে 4 আনা দিয়েছি নাকি 16 আনা? জানি না। ইয়ানের কোলে বসে ওর বুকে গুটিসুটি মেরে থাকলো পরী। শীত লাগছে ওর। ইয়ান সেটা বুঝতে পেরে পরীর মেয়েলি নরম শরীরটাকে 2 হাতে নিজের কোলে উঠে নিয়ে হাঁটতে শুরু করলো রুমের দিকে। পরী ওর চোখের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো ওর উদ্দেশ্য কি। পারল না। গম্ভীর স্বভাবের মানুষেরা কখন কি ভাবে, কি করবে, তা তাদের মুখ দেখে কখনো আন্দাজ করা যায় না। পরী ইয়ানের গলা 2 হাতে জড়িয়ে ধরে মনে মনে আফসোস করলো, সে যদি গম্ভীর হতো তাহলে তার মুখ আর চোখের দিকে তাকিয়ে ইয়ান এত সহজে সব বুঝতে পারতো না। এত ঘটনা ঘটলেও সাময়িক অন্যরকম হয়েও পরী নিজের মানুষগুলোর কাছে সে সব সত্তা ধুয়ে মুছে ফেলেছে। রেখেছে হাস্যোজ্জ্বল পরীকে। সত্তা পরিবর্তন করা সহজ নয়। যেখানে পরীর এত সুন্দর একটা পরিবার আছে, সেখানে তাকে কেউ চেঞ্জ হতে দিবে না। পরী হাসলো মনে মনে, শুকরিয়া আদায় করে নিল আল্লাহর কাছে। ইয়ানের গলা আরও ভালো মতো ধরে ওর কানের লতিতে জোরসে একটা কামড় মারলো। পরপরই ইয়ানের মুখের দিকে তাকিয়ে আগ্রহ ভরা কণ্ঠে জানতে চাইলো, ব্যথা লেগেছে? কত ভালো একটা কাজ যেন করেছে পরী। তাই তো এত উৎফুল্ল মনে জানতে চাইলো। ইয়ান থেমে গিয়েছিল হঠাৎ, তারপর নিজের ঘরে প্রবেশ করলো। লক দ্য ডোর। পরী ইয়ানের কথা মতো ডোর লক করে দিল। পরীকে ব্যাডে বসিয়ে 2 কোনায় হাত রেখে ঝুঁকে পড়লো ইয়ান। মিসেস, ব্যথা দিতে চাও? পরী হ্যাঁ না কিছু বলল না, চুপ করে রইল। ইয়ান নিজে পরীর 2 হাত নিজের কাঁধের উপরে উঠে নিল। আবারও পরীর 2 পাশে হাত রেখে ঝুঁকে অন্যরকম কণ্ঠে বলল, পরের বার আরও বেশি সুযোগ দিব। ইচ্ছা পূরণ করে নিও। মাথায় যে ভাবনা আসছে তার কিছু হবে না এখন। রিল্যাক্স, সময় নাও মিসেস। পরী নাকে নাক ঘষে ওর কপালে ছোট্ট করে ঠোঁট ছোয়ালো। সব কিছু সেরে সে 2 হাতে নিজের সাথে পরীকে জড়িয়ে ধরে ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়ো, ভার্সিটি আছে কাল তোমার। ইয়ান কাজ করছিল ল্যাপটপে। সময়টা সকাল 8টা। বাড়ির পাশে থাকা আর নিজের ট্রেডমিল থেকে কিছুক্ষণ আগে এলো। ফ্রেশ হয়ে নিচে যেতে চাইলেও কারোর ফোন কলে ল্যাপটপ নিয়ে বসতে হয়েছে। কিছুক্ষণের জন্য হঠাৎ পেছন থেকে 2 হাত এসে ওর 2 গাল চেপে ধরলো। ইয়ানের হাত থেমে গেল। হাত দুটো অসম্ভব ঠান্ডা। তারপর তার গলায় চেপে ধরতে খিলখিল হাসির শব্দ পেল। কেমন লাগলো? আমাকে কাল রাতে দিয়েছিলেন মনে আছে? এখন কেমন লাগছে? আপনার জন্য সকাল থেকে হাত ঠান্ডা করার কাজে লেগেছি। ইয়ান ল্যাপটপ বন্ধ করে এক ঝটকায় পরীর হাত ধরে ব্যাডে এনে ফেললো। নরম ব্যাডে পরী তলিয়ে গিয়ে যেন আবারও উঠে আসলো। ইয়ানের এই হঠাৎ কাণ্ডে ওর প্রচণ্ড রকম চমকে যায়। এখন যেমন ভয়ে ওর মুখ নীল হয়ে গেছে। ইয়ান পরী নরম ছোট্ট হাত দুটো নিজের 2 হাতের মুঠোতে নিয়ে ব্যাডের সাথে চেপে ধরলো। হালকা করে হাসকি স্বরে বলল, বাই এনি চান্স যদি ঠান্ডা লেগে যায়? এভাবে ফেললেন কেন? আমি কি ভয় নাই পেলাম? কবে যেন আপনার জন্য হার্টটা একেবারে আমার হাতে চলে আসে লাফাতে লাফাতে। পড়ি। ইয়া। জেব কাটলেও পরী। যতই হোক ইয়ান ওর অনেক বড়, নাম ধরে ভুল ক্রমেও ডাকার প্রশ্ন আসে না। দেখুন হিসাব বরাবর। আপনি আমাকে কালকে ঠান্ডা হাত দিয়ে জমিয়ে দিয়েছিলেন।
আমি আজ দিলাম। ঠান্ডা হাতের জন্য জমেছিলে নাকি হাতের স্পর্শে? ইয়ানের সে প্রগাঢ় কণ্ঠ। পরীর কেমন যেন লাগলো। ইয়ান ঠান্ডা চোখে তাকিয়ে আছে ওর চোখের দিকে। পরী শুকনো ঢুক গেল। ইয়ানের কাছে ধরা পড়ার ভয়ে সাহস জুগিয়ে বলল, মোটেও না, আজব কথা। আপনার হাত 1 খণ্ড বরফ ছিল আজ। কোন কথা, কোথায় নিয়ে যান? লেটস ডু ইট অ্যাগেইন। ইয়ান দুটো শব্দ ব্যয় করে পরীর কাঁধ থেকে জামা সরিয়ে নিজের মুখ গুজ দিল। ব্যাস, পরী আবারও জমে বরফ হয়ে গেল। হৃৎপিণ্ডটা এবার লাফাতে লাফাতেই বেরিয়ে আসবে। পরীর এক হাত ইয়ান ছেড়ে দিয়েছে। একটুক্ষণ পরেই আবারও প্রগাঢ় কণ্ঠে বলল, প্রুফ হয়েছে কিসের জন্য? পরে এক হাতে ইয়ানের পিঠে খামচে দিয়ে ধরল। মুহূর্তেই নখ বসিয়ে দিয়ে চোখ খিচে রইল। ইয়ান তখনও পরীর গলায় মুখ ডুবিয়ে রেখেছে। অতিমাত্রায় পরীর নিঃশ্বাস অস্বাভাবিক হওয়ার আগে ছেড়ে দিল। ঠোঁটে হালকাভাবে ঠোঁট ছুঁয়ে দিল। কপালের উপর থেকে ছোট্ট চুলগুলো সরিয়ে দিল। ব্রেকফাস্ট করতে হবে, চলো। আবছা আলোয় দৃশ্যমান একটা 2 কি 2.5 বছরের বাচ্চা টাইলসের উপর তার ছোট ছোট পা ফেলে দৌড়ে বেড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। মুহূর্তেই রিমোট কন্ট্রোল কারটাকে ধরার চেষ্টা। একটু পর দেখা মিলল একজনের হাতে রিমোট। হাতের মালিকের চেহারাও সামনে এলো। তখনই শাড়ি পরিহিত সেজুতি রায়দের পাশে এসে বসলো। বাবা আর মেয়ের দুষ্টামি দেখলো আর হাসলো। রায়দের বাহু 2 হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। রায় ওর কপালে ঠোঁট ছুঁয়ে আবারও মেয়ের সাথে খেলতে লাগলো। বেশ অনেকটা সময় পর সেজুতি রায়তকে ডাকলো। জি বলুন ম্যাডাম। সেজুতি আরও কিছুটা সময় নিয়ে চুপ থাকলো। রাত মেয়ের দিকে মনোযোগ দেওয়ায় ওর কথার ধরন খেয়াল করলো না। আচ্ছা, আমি যদি কখনো না থাকি, পারবে আমাদের মেয়েটাকে সামলে নিতে? রাদের হাত থেমে গেল। ভ্রু কোচকে সেজুতির দিকে তাকালো। পরক্ষণে ওর নাক টেনে দিয়ে হাসলো। যাবে কই তুমি? যেহেতু দেখো আগে। যদি কোনোদিন হারিয়ে যাই, মাফ করে দেবে তো? রাত আবারও তাকাতেই চমকে গেল। সেজুতির চোখে পানি ছলছল করছে। মেয়েটাকে শেষ কাঁদতে দেখেছিল বিয়ের দিন মা বাবাকে ছেড়ে আসার সময়। হঠাৎ ওর হাত থেকে রিমোট পড়ে গেল। বিকট শব্দে ঘুম ভেঙে গেল রায়দের। চমকে পাশে তাকিয়ে সেজুতিকে না দেখে হুড়মুড়িয়ে উঠে বসলো। শীতের মধ্যেও ঘেমে গেছে ও। সরি, হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। সেজুতি তাড়াহুড়ো করে রায়দের কাঁধে হাত রাখলো। সেজুতিকে দেখতে পেয়ে রায়দ সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে নিল। স্বস্তির শ্বাস ফেললো ওকে বুকে নিয়ে। সেজুতিও অবাক হলো, কিছুই বুঝলো না। তবু চুপ করে রইল কিছুটা সময়। রায়দের হার্টবিট ফাস্ট চলছে বুঝলো। তার মানে হয়তো স্বপ্ন দেখেছে, নয়তো হঠাৎ পানির গ্লাস পড়ে যাওয়ার আওয়াজে চমকে উঠেছে। বেশ কিছুক্ষণ পর রায়দ পুরোপুরি শান্ত হলো। সেজুতির মাথায় চুমু খেয়ে ওকে নিয়ে শুয়ে পড়ল। কি হয়েছে? কিছু না। এত রাতে উঠেছিলে কেন? জানি না, ঘুম ভেঙে গেল। পরে পানি খেতে যেয়ে অসাবধানতার কারণে গ্লাস পড়ে গেল, আর তুমি জেগে উঠলে। রাত ওকে ছেড়ে উঠে বসলো। হাত বাড়িয়ে ক্লোজেট থেকে চিকন ফ্রেমের চশমাটা নিয়ে পরে নিল। সেজুতির দিকে তাকিয়ে বলল, তাহলে তো পানি খেতে পারোনি। ওয়েট, আমি নিয়ে আসছি। না থাক, এখন আর যাওয়ার প্রয়োজন নেই, খাবো না। রাত বারণ শুনলো না। সেজুতিকে অপেক্ষা করতে বলে রুম থেকে বেরিয়ে গেল নিচে যাওয়ার উদ্দেশ্যে। সোয়েটারের পকেটে হাত গুজে পড়ে গভীর মনোযোগে সামনে লোকদের কাজ দেখছে। দোতলার এক সাইডে একটা মাঝারি আকারের ছাদ আছে। সেখানে ছোটখাটো একটা ড্রয়িং রুম বললেও ভুল হবে না। সোফা সেট সহ সেন্টার টেবিলও আছে। সেগুলোই কিছু লোক ধরাধরি করে নিয়ে যাচ্ছে। কোথায় নিচ্ছে জানা নেই পরীর, আর কেনই বা নিচ্ছে তাও জানে না। সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও। পরী একজনকে দেখিয়ে জিজ্ঞেস করলো, ছোট সাহেব নিয়ে যেতে বলেছে বৌমনি। বাড়ির কেয়ারটেকার খুরশেদ বললেন। পরী তার দিকে তাকালো ভাবুক দৃষ্টিতে। সব নাটের গুরুত্ব ইয়ান সে ভুলতে বসেছিল। পরী মাথা নাড়িয়ে পা বাড়ালো ইয়ানের কাছে। সে হয়তো লিভিং রুমে আছে। সত্যি সত্যি সেখানে যেয়ে পেল পরী। ডেভিডও আছে সাথে, কিসব ফাইল ঘাটাঘাটি করছে আর আলোচনা করছে। পরী ডেভিডের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বসলো সোফায়। বারান্দা থেকে সব সরিয়ে দিচ্ছেন কেন? অন্যরকমভাবে সাজানোর জন্য। তুমি চাইলে নিজের মতো করে সাজাতে পারো। পরীর চোখ চকচক করে উঠল। কণ্ঠে খুশির আমেজ ঢেলে বলল, সত্যি আমি আমার মতো করে সাজবো? হুম। তাহলে এই শুক্রবারে আপনিও কিন্তু আমার সাথে থেকে সাহায্য করবেন। আমি যাই, ফুল গাছের লিস্ট করি, নিজে গিয়ে নার্সারি থেকে নিয়ে আসবো। ইয়ানের কোনো কথা না শুনে নিজে কথা শেষ করে চলে গেল পরী। ডেভিড ইয়ানের আড়ালে ঠোঁট টিপে হাসলো। পরী যেতেই পরী নিজের কথা রেখেছে। শুক্রবার আসতেই
ইয়ানকে জোর করে নিয়ে এসেছে ছাদ বারান্দায়। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল। সব কিছুই মোটামুটি আনা শেষ, এখন শুধু ও নিজের মতো করে সাজাবে। আজকে সারাদিন হয়তো সূর্যের দেখা মিলবে না, আকাশের অবস্থা এমনটাই বলছে। আকাশি সুতার এমব্রয়ডারি কটন থ্রি পিস পরনে, হালকা প্রিন্টের ওড়নাটা কাঁধসহ কোমরে পেঁচে নিল। লম্বা চুলগুলো উঁচু করে ক্লিপ মেরে উল্টে দেওয়া। ইয়ান ট্রাউজারের পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে পরীর কাজ দেখছে। পরী পেছন ফিরে ইয়ানের দিকে তাকিয়ে মন মাতানো একটা পাগল করা হাসি দিল, অথচ ওর অজানায় রয়ে গেল এই হাসি তার পুরুষের ঠিক কতটা প্রিয়। দুজন কাজের মেয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে। পরী মোটামুটি চেনে এদের, ঘরদোর পরিষ্কার করার সময় দেখা মেলে। ওভাবে পটের বাবুর মতো দাঁড়িয়ে আছেন কেন? আসুন। আমার হাতে হাতে টপগুলো এগিয়ে দেন। পরি, ওনাদের নিয়ে করো, আমি এখানে আছি। অফিসে আপনার কথায় সবাই উঠলে বসলেও এখন বাড়িতে আমার কথায় আগে। আমি এখন এ বাড়ির গিন্নি। আমি যখন বলেছি করতেই হবে আপনাকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।